হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া একটা শর্ট ট্রিপের জন্য। বাবা আমাকে বললো হঠাৎ করে একদিন ফোন করে যে পুরুলিয়া যাবি, আর আমি হ্যাঁ বলে দিলাম, আর বাবা টিকিট কেটেও নিয়েছে। তো আজকে আমরা বেরোচ্ছি পুরুলিয়ার জন্য। আমাদের হাওড়া স্টেশন যেতে হবে। বাড়ি থেকে 9টা নাগাদ বেরোবো, তাহলে হাওড়া পৌঁছে যাব। হাওড়া থেকে রাত 12টা 5-এ, মানে ওই বেসিক্যালি 1 তারিখই আর কি হয়ে গেল মার্চের। 12টা 5-এ ট্রেন রয়েছে আমাদের চক্রধরপুর এক্সপ্রেস, যেটা এখনও আমাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে পারিনি। হোপফুলি টিকিট কনফার্ম হয়ে যাবে, কারণ আরএসি 1-2 নাম্বারে বাবা আর আমি আছি। তো যাই হোক, প্যাকিং ট্যাকিং এখন হচ্ছে দৌড়াদৌড়ি করে। বাবাও মানে মেডিসিন টেডিসিন কিনতে গেছে দোকানে, তো আর কিছু ছোটোখাটো খাওয়ার আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের প্যাকিং করেছি, কদ্দূর কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই আমাদের ট্রলি ফাইনাল প্যাকিং পুরো ভরে গেছে একদম। এখন আমার কিছু ওষুধ ছোটোখাটো নেওয়া বাকি, আর বেশি কিছু নেই। এই যা আছে আছে। এদিকে বিছানার অবস্থা খুব খারাপ, কারণ তাড়াহুড়ো করে সব গোছানোতে নষ্ট হয়ে গেছে। আর এখানে অনেকটা স্পেস আছে, এখানে ভাবছি আমার মেডিসিনগুলো নিয়ে নেব। প্লাস আরেকটা ব্যাগ হয়েছে, ওটা হলো এই ব্যাগটা, আমার ট্রাভেল ব্যাগ। আমার ভীষণ ভালো লাগে এই ব্যাগটা ক্যারি করতে, কারণ ব্যাগটা অনেকটা বড় আর একসাথে অনেকগুলো জিনিস নেওয়াও যায়, প্লাস অনেকটা স্পেস থাকেও, মানে অনেকখানি স্পেস রয়েছে এটার মধ্যে, চাইলে আরও কিছু নিতে পারবো। প্লাস 3খানা সাপোর্ট সিস্টেম আছে, 3টে জায়গা দিয়ে এটা লক করা যায়, কোমরের সাথে পিঠের সাথে। আর সাথে আমার একটা হ্যান্ডব্যাগ নিচ্ছি। এই হ্যান্ডব্যাগটা নিয়ে নিচ্ছি আমি, কারণ এটার মধ্যে আমার সব ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। রুমাল টুমাল নিয়ে নিয়েছি, এদিকে কিছু মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো আমি ওই ব্যাগে নিয়ে নেব। কিন্তু আমার এই মেডিসিনগুলো আমি ওই ব্যাগেই নিতাম, কিন্তু রাত্রিবেলা আমার দুটো ওষুধ আছে, সেই দুটো খেতে হবে, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি। আরও কিছু ছোটোখাটো জিনিস আছে, বেশি জিনিস হয়নি। জলের বোতল নেব, এখানে পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি, চার্জারগুলো সব নিতে হবে, 3খানা চার্জার টোটাল, আর নিজের মোবাইল, এখানে ব্রাশ, পেস্ট এইসব নেওয়া আছে। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। এখানে বেশি কিছু আমি জুয়েলারি ক্যারি করছি না, কিছু কিছু জিনিস আমি এখান থেকে চুজ করে নিয়েছি। আই অ্যাম কনফিউজড বিটুইন 2 ইয়াররিংস। আমি ভাবছি এই ইয়াররিংটা নেব নাকি এই ইয়াররিংটা নেব। লেটস সি, আমার ড্রেসের সাথে মোস্ট প্রবাবলি এইটাই ম্যাচ করছে, তো হোপফুলি আমি এটাই নেব। এখন দেখা যাক। আর এইখানে বেশি কিছু নিইনি, এখানে একটা অক্সিডাইজের চুড়ি নিয়ে নিয়েছি, এখানে একটা গোল্ডেন কালারের ইয়াররিংস নিয়েছি, বিকজ আমার ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে এটা, তো সেই জন্য আমি ভাবলাম এটাও ক্যারি করে নিই। আর এখানে বেশি কিছুই নেই, খালি ছোটোখাটো কয়েকটা মেকআপের জিনিস রয়েছে। একটা টিপের পাতা নিয়েছি, 4-5 রকমের লিপস্টিক ক্যারি করেছি, ব্যাস এই যা। একটু হাইলাইটার আছে এখানে, বিউটি ব্লেন্ডার, আর এইটার মধ্যে আমি পন্ডসের যে জেল ক্রিম হয় সেই জেল ক্রিমটা নিয়ে নিয়েছি। আর আইলাইনার তো মাস্ট, আইলাইনার ছাড়া আমি কোথাও যাই না, তো এখানে আইলাইনারটাও ক্যারি করেছি। এই আমার আজকের আউটফিট। এই ইয়াররিংসটা আমি পরছি, ট্রেনে প্রবলেম হলে তখন আমি খুলে রেখে দেবো। আপাতত এই ইয়াররিংসটাই আমি পরে যাচ্ছি, আর এই ড্রেসটা পরে নিচ্ছি। এই ড্রেসটা আমার খুব ফেভারেট, খুব হালকা টপটা, আর তার সাথে এই প্যান্টটা পরছি। তার একটা সবথেকে বড় রিজন হচ্ছে প্যান্টটার মধ্যে একে তো খুব কমফোর্টেবল, খুব খোলা খোলা প্যান্টটা, তার মধ্যে এই যে এই পকেটটা আছে, যে এই পকেটটা অনেকটা বড়। এটার মধ্যে আমি চাইলে মানে দুটো ফোন, দুটো মোবাইল ক্যারি করতে পারি। তো এরকমভাবে এই পকেটে, মানে আমি যদি রাত্রিবেলা শুয়েও পড়ি, ট্রেনে ঘুমিয়েও পড়ি, যদি টিকিট কনফার্ম হয়ে যায়, তাহলে আমি এই পকেটটা আর তার সাথে এই পকেটটার মধ্যে অ্যাটলিস্ট বাবার আর আমার মোবাইল দুটো ক্যারি করতে পারবো, পড়বেও না। এটা যদিও শ্রেয়ানের প্যান্ট, তো নিচের দিক থেকে একটু বড় বেশি, সেফটি পিন দিয়ে আমি অ্যাটাচ করে নেবো। প্লাস এই হুডিটা আছে, এই হুডিটা আমি কোমরেই বেঁধে নেবো, কারণ রাত্রিবেলার দিকে আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তো ওখানে পরে নেবো। আর হাতে পরার জন্য আমি এই ব্রেসলেটটা নিয়ে নিয়েছি। দেখা যাক এটা পরি কি না, কিছু ঠিক নেই। যদি বাবা ঘড়ি নিয়ে আসে আমার জন্য, তাহলে আমি ঘড়ি পরে নেবো, আর ব্রেসলেটটা পরবো না। এই স্পোর্টস শ্যুটা বাবা নিয়ে এসেছে অজন্তা থেকে লাস্ট মোমেন্টে গিয়ে, তো এটাই পরে নিচ্ছি, মোজাটাও ম্যাচিং। তো আমি রেডি হয়ে গেছি, বাবাও এখন রেডি হচ্ছে, আর বেরিয়ে যাব। টোটো করে আগে যাব স্টেশনে, তারপর স্টেশন থেকে ট্রেন ধরবো। তো আমরা বাইরে এসে এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটো এলে এখান থেকে উঠে চলে যাব বেলগড়িয়া স্টেশন, বেলগড়িয়া স্টেশন থেকে যাব শিয়ালদা, ওখান থেকে বাস ধরে যাব হাওড়া।
পিছনে তো দেখাতে পাচ্ছি না, উল্টো দিকে বসেছি, এই জন্য এদিকে। আমার পাড়ার যে বন্ধুরা আছে না, এখন টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিট কাটবো, তারপরে ট্রেনের জন্য ওয়েট করব। সবাই এলে সবাই একসাথে ট্রেন ধরবো। ট্রেন দুটো ছেড়ে পরের ট্রেনটাতে উঠেছি, কারণ আসতে দেরি করছিল সবাই। তো ট্রেন থেকে নেমে শিয়ালদা থেকে বাস ধরলাম, বাসে করে এবার হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। চলে এসেছি হাওড়া স্টেশনে, এখন বাজে 10:27। আর এবার যাব 19 বা 20 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে। আমরা হাসাহাসি করছিলাম দেখে, এত বড় ফ্যানটা, কিন্তু কোনো স্পিড নেই। এখন হাওড়া এসে গেছি, স্টেশনে বসে থাকতে হবে। 10:40 বাজে, 12:05 ট্রেন আমাদের। এতক্ষণ বোর হচ্ছে বসে বসে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল 19 নাম্বার প্ল্যাটফর্মে, আর ট্রেন ঢুকছে বলে আমরাও সবাই মিলে ট্রলি ফলি নিয়ে হাঁটা লাগিয়েছি। এটাই আমাদের ট্রেন। আর ট্রেনটা অ্যাকচুয়ালি দুটো লাইনে যায়, একটা তো মানে আদ্রা যে স্টেশনটা সেখান থেকে আলাদা হয়ে যায়, আর একটা পুরুলিয়া চলে যায়। যাই হোক, ট্রেনে উঠে গেছি, 12:05 ট্রেন ছেড়ে দেবে। সবাই উঠে আপাতত বসে আছি। আর বার্থ পেয়েছি সব আপার, মিডিল, লোয়ার, একটা আপার বাদ দিয়ে। আর বাবারা সব অন্যদিকে, সকালেই দেখা হবে ডাইরেক্ট। তো আবার পরে সকালে উঠে বেরিয়ে আদার হাফ যে এইদিকে সেটাও তুলছি। কত এটার সিট নাম্বার কোথায় লেখা? এই আমার মাথা সিচুয়েশন, মিডিল বার্থে। সব বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করেই এসেছিলাম, তাই ট্রেনে উঠেই টাইম হওয়ার পর আমরা শুয়ে পড়েছি, ঝুপি ওপরে উঠে গেছে। এখন বাজে 6:30। আমি উঠে পড়েছি, ব্রাশও করে ফেলেছি। ট্রেন 1 ঘন্টা লেট যাচ্ছে, দেখা যাক কখন পুরুলিয়া ঢোকায়। এখন পুরুলিয়া স্টেশন নামলাম, এবার ওভারব্রিজ টপকে গাড়ি ধরবো। এখানে বাবার হাতে ফোন দিয়ে দিয়েছি, বলেছি তোমাকে কিছু টানতে হবে না, ট্রলি আমি টানছি, তুমি আমার একটু ভিডিও করে দাও। তো বাবা এখানে বলছিল পিছন দিকে তাকা একটু। আর এখানে যথেষ্টই ভিড় ছিল, কারণ অনেকগুলো ট্রেন পরপর ঢুকেছে। তো ওভারব্রিজ টপকে নিচে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। সব বোলেরো, সব ট্যাক্সি স্ট্যান্ড আর কি, বেসিক্যালি গাড়ির স্ট্যান্ড। তো আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর আমাদের দুটো গাড়ি এসে গেছে বোলেরোরই। আর ওইদিকে গাড়িতে সব মালপত্র তুলছিল ওপরে, একটা গাড়িরই ছিল ওই স্পেসটা। এখন আমরা গাড়িতে উঠে গেছি, তারপরে গাড়ি করে এখন হোটেলে যাব, তারপর গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। স্টেশন থেকে একটু এগিয়েই এই রাস্তার দুধারে পুরুলিয়াতে বাজার বসেছিল দেখছিলাম। মুখটাতেই একদম মানে মাছের বাজার, সবজি বাজার, ফলের বাজার, পুরো সেপারেট সেপারেট ছিল। আর এখান দিয়ে এখন আমরা যাচ্ছি। আমার সব থেকে বেশি ভালো লাগে এই নেচারটাই এনজয় করতে, গাড়ির দুপাশে গ্রিনারি আর মাঝখানে নর্মাল রাস্তা যেখান দিয়ে গাড়ি যায়। তো এটা তো একটুখানি কনজেস্টেড এরিয়া, লোকজন থাকে এখানে, বাট অযোধ্যা পাহাড়ের টপে যেখানে আমরা গেছিলাম আর ছিলাম, সেখানে এই জায়গাগুলো ওরকম ভর্তি ছিল না। সুন্দর সুন্দর গ্রামের বাড়ি ছিল, যেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল। আর এই যে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, এখানেই আমরা বেসিক্যালি উঠবো, একদম টপে হিল পয়েন্টে অযোধ্যার যে যুব আবাস রয়েছে সেখানেই থাকবো। তো এখান থেকে শুরু হলো অযোধ্যা পাহাড়ের রাস্তা, চারিদিকে খালি গ্রিনারি। আর এখানে কুশলপল্লীর যে প্রপার্টিটা আছে, রিসর্ট, সেখানে কুশলপল্লী ম্যারাথনের একটা বোর্ড ছিল, ঠিক আমাদের অযোধ্যা যুব আবাসের পাশেই। ভীষণ বড় একটা রিসর্ট, আমি সুযোগ পেলে দেখিয়ে দেবো। ওখানে ডেস্টিনেশন ওয়েডিংও হয়। এরপর গাড়ি যখন নিয়ে যাচ্ছিল, তো মাঝ রাস্তায় ইউ টার্নিং পয়েন্ট বলে একটা লোকেশন আছে, এখানে পুরো ইউ এর মতন দেখতে। এই টার্নিং পয়েন্টে আমরা নেমেছিলাম, আর সবাই মিলে এখানে গাড়ি থামিয়ে চা খাচ্ছিল আর নাচানাচি করছিল গান বাজিয়ে।
আমিও একটু ফটো তুলে নিলাম আর ওদের ভিডিও করছিলাম। কি অবস্থা! রানিং গাড়ি থেকে নেমে যাচ্ছে। এখন আমরা এসে গেছি অযোধ্যার ইউথ হস্টেলে, অযোধ্যা পাহাড়ের ইউথ হস্টেল। এখন বাজে 9:47 মতো এসে গেছি। এবার একটু খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদে পেয়েছে আর বিভৎস রোদ, দেখতেই পাচ্ছ, ভীষণ গরমও লাগছে। তো দেখা যাক, এখন রুমে যাব ফ্রেশ হয়ে, দেন আবার খেয়ে দিয়ে বেরোতে হবে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। এই যে এখানে দূর থেকে জুম করলাম যে ফাউন্টেনটা দেখা যাচ্ছে, এই ফাউন্টেন জুড়ে পুরো ওই পাঁচিলটা আমি বাবা। আর এইটা পুরোটা আমাদের ইউথ হস্টেলের যে এরিয়াটা ছিল, ওই এরিয়াটার চারপাশের ভিউ। আমরা ছিলাম স্মল নন এসি রুমে। টোটাল 6টা রুম নেওয়া হয়েছিল, কারণ 12 জন ছিলাম। আমরা ছিলাম 211 নম্বর ঘরে। এখানে এইটুকুই ঘর, ছোট্ট একটুখানি ঘর, তবে ভীষণ ড্যাম্প ঘরের মধ্যে। আর বাথরুমটাও এত ছোট, মানে এদিক ওদিক করা যাচ্ছে না আর কি। এমনি মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এটাই আমাদের রুম, স্মল নন এসি রুম। আমি আর বাবাই একসাথে থাকছি, কারণ লাগেজগুলো সব একসাথে থাকলে আমাদের বের করতে সুবিধা হবে। আর এখানে একটা মিরর আছে, যা গায়নাটা দরকার। এটা যুব আবাসের ক্যান্টিন। আমাদের দুপুরে তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটাও সারতে হবে, সেই জন্য একটু লুচি দিয়েছিল, পুরি আর নর্মাল তরকারি দিয়েছিল। আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, কারণ আবার 2:30টার সময় খেয়ে দিয়ে আমাদের বেরোনোর আছে। মোস্ট প্রবাবলি ঝালদা যে ট্রিপটা হয় আর কি, ওই ট্রিপটায় আমরা যাব। আর কিছু জিনিস কভার করব যতটা পসিবল সন্ধ্যাবেলার মধ্যে। আর জল বিভৎস ঠান্ডা, গিজার নেই এই রুমে। পাশের রুমে গিজার আছে, স্টিল গরম হয় না জল। সো ওই ঠান্ডা জল দিয়ে স্নান করতে হলো। এখন একটু দেখি নিচে যাব, রোদে একটু দাঁড়াবো, তাহলে একটু হয়তো নর্মাল হব। তো চলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আবার। তো বাইরে এসে হঠাৎ চোখ গেল এই ওয়াচ টাওয়ারের দিকে। যুব আবাসের একটা কোনায় রাইট সাইডে এরকম একটা উঁচু জায়গায় ওয়াচ টাওয়ার করা আছে। আর ওয়াচ টাওয়ার থেকে মোটামুটি খুব সুন্দরই লাগছিল চারিদিকটা দেখতে, কারণ পুরো সবুজ সবুজ চারিদিকে। তো এই হচ্ছে যুব আবাস, আর এই দিকে সব চাষবাস হয় আর কি। আর এখানে মাচা করা আছে। লোকের মুখে শুনলাম যে এখানে হাতি আসে, বাট মনে হয় না এতটা টপে অযোধ্যা পাহাড়ে হাতি আসবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ। আর এখানে নিতা কাকুর এত ঠান্ডা লাগছে যে রোদের মধ্যে দাঁড়িয়েই ঠান্ডা জল ঢালছে। এখানে সব সোলার প্যানেলগুলো রাখা আছে, যেখান থেকে জেনারেলি তাপ বিদ্যুৎ আসে। আর এখানেও কয়েকটা ছোট ছোট সোলার প্যানেল রয়েছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে।
আল্লাহ গঙ্গে নতুন বিয়ের ফুল ফুটিছে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে আসিল ফাগুন মাসে বলাই হাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আমি তো বলতে যাচ্ছিলাম ভুড়িতে ভুড়ি লাগিয়ে ভুড়ি ভুড়িটা ये गाना बजेगा on the floor आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा হয়ে গেছে আর হচ্ছে না आना पड़ेगा इसको में जब ये गाना बजेगा on the floor आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा। ওয়াচ টাওয়ারে গেছিলাম, অনেক নাচানাচি অনেক মজা করলাম গান ফান চালিয়ে। এখন সবাই মিলে ব্যাক করছি কারণ ভীষণ টায়ার্ড। এরপরে আবার খেয়ে দিয়ে যেহেতু আবার ঘুরতে যাব, সাইট সিইং করতে যাব, তো সেই জন্য আর নাচানাচি করলাম না। এখন যাব, মেবি খাওয়া রেডি হয়ে গেছে, মাছ ভাতই করতে বলেছে, তো আগে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে আবার রেডি হব, ড্রেস চেঞ্জ করব, কারণ এটা আমি বাড়িতেই পরবো, দুদিনের জন্য থাকবো, তো এটা ঘরেই পরবো আর কি, হোটেলে। তো ড্রেস চেঞ্জ করে আবার তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তারপরে আবার যুব আবাসের ক্যান্টিনেই সেদিন দুপুরের খাবারটা তাড়াতাড়ির জন্য খেয়ে নিয়েছিলাম, মাছ ভাত খেয়েছিলাম। আর তারপরে ওপরে এসে বাবা বলল তাড়াতাড়ি রেডি হয়ে যা, বেরোতে হবে, গাড়ি রেডি। তো সেই জন্যে আমি একটু লাইনার লিপস্টিক জাস্ট পরে নিয়েছি, মুখে কোনো মেকআপ কিছু করিনি, বাট ভীষণ ঠান্ডা, সব গালফাল ফাটছিল, তো সেই জন্য একটু ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই ইয়াররিংসটা পরলাম, ভাবলাম এটার সাথে বেশ ভালোই মানাচ্ছে। তো তারপরে বাবাও রেডি হচ্ছিল ওই পাশে, কারণ নিচ থেকে সবাই তাড়া দিচ্ছিল, আর বাকি মেয়েদের তো একটু রেডি হতে টাইম লাগেই, তো আমার একটু লেট হচ্ছিল। সো রেডি হয়ে গেছি, এখন আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। কারেন্ট গেছিলো, কারেন্ট এসে গেছে। এখন এই ইয়াররিংসটা পরে নিয়েছি এই আউটফিটটার সাথে। এখন সবাই মিলে যাব, গাড়ি রেডি আছে, 2:10 বাজে, তাড়াতাড়ি বেরোবো, গিয়ে দেখি কতটা কভার করতে পারি। 4টে জায়গায় ঘোরার কথা আছে, তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন লোকেশানে ঘুরি। 2:15 নাগাদ আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে খয়রাবেড়া ড্যাম। তো খয়রাবেড়াতে পৌঁছে গেছি। এখন তো একদমই, যেহেতু বর্ষাকালে এইসব জিনিসগুলো বেশি দেখতে ভালো লাগে, তো এখন একটু ডোবা টাইপের দেখতে লাগছিল, খুব একটা ভালো লাগছিল না খয়রাবেড়াটা। বাট যাই হোক, এখানে পলাশের গাছ ছিল আর আশেপাশে বেশ বড় বড় রিসর্ট ছিল, তো এখান থেকে পাহাড়টা বেশ ভালো লাগছিল দেখতে। এখন পলাশ ফুল ফোটার রাইট টাইম না, 2 উইকস পর পলাশ ফুল ফুটবে, তখন আরও ভালো লাগবে দেখতে। বাট ওখানে একটা গাছ ছিল পলাশের, আর এখানে হাঁসগুলো এত সুন্দর করে দল বেঁধে পার হচ্ছিল, তো আমি একটু ভিডিও তুলে নিলাম। বেশি কাছে যায়নি, না হলে ওরা ভয় পালিয়ে যেত। এখানকার মেন আমি যেটা বুঝলাম, পশুপালন আর চাষবাস দিয়েই ঘর চলে সবার, তো প্রচুর পাল বেরোচ্ছিল এখানে, ভেড়া, ছাগল, গরু। তারপরে আমরা গেলাম চড়িদা গ্রাম। চড়িদা গ্রাম হচ্ছে পুরুলিয়ার সব থেকে বিখ্যাত মুখোশ গ্রাম, যেখানে ছৌয়ের মুখোশ শুধু না, আরও অনেক রকম মুখোশ পাওয়া যায়। এখানে নিয়ন লাইটিং দিয়েও, মানে নিয়ন কালারের মুখোশ রয়েছে, সব অনেক বড় বড় থেকে শুরু করে ছোট ছোট মুখোশও রয়েছে। এই তো 200-250 টাকা থেকে 60 টাকা থেকে শুরু করে 7,000-8,000 টাকার মুখোশও এখানে রয়েছে। এখানে সবাই মুখোশ বানাচ্ছে, যারা এইসব কাজ করে আর কি, সাজ বেঁধে। আমিও পড়ে গেছিলাম এখানে, কালারিং মুখোশ তৈরি করছে, সব কালার করছে এখানে বসে বসে। তারপর ওই গ্রামটা কভার করে আমাদের পাখি পাহাড়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো, বেশ সন্ধ্যা বিকেল হয়ে আসছিলো, আলো খুব কমে গেছে। তো একজন গাইড এলো, আর গাইড 2টো গাড়ি মিলিয়ে 100 টাকা নিল, আর আমাদের এই লোকেশনটা ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিল।
এই তো এখানে খুবই সুন্দর। হ্যাঁ এর মতো অনেকেই আছে দাদা ভাই, ওইখানে এখানে জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাহাড়টার ভেতরে, এত ভালো লাগছিল। এই লোকেশানটা আমার পুরুলিয়ার আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন, অ্যাটলিস্ট সেদিনের ঘোরা বেস্ট লোকেশন। আর এত সুন্দর হাতের কাজ, শিল্পীর বাড়িও দেখিয়েছিল আমাদের গাইড, আমি ভিডিওতেও দেখিয়েছি, শেয়ার করে দিয়েছি। উনি এই কাজগুলো সব করেছেন খোদাই করে করে, কালারিং করে করে। আর আমরা অনেকটা ওপরে চলে এসেছিলাম ভিডিও করার জন্য। এখানে হরিণের বাচ্চা, এরকম খুব সুন্দর সুন্দর কাজ ছিল, খোদাই করা কারুকার্য। এগুলো শুরু হয়েছে, কচ্ছপ আরও অনেক কিছু, বাট কমপ্লিট করা হয়নি। এখানে একটা ময়ূর করা হয়েছে, এটা পুরোটাই কালার দিয়েই করা হয়েছে। নেক্সট লোকেশন ছিল মাঠাবুরু, বাট মাঠাবুরুতে হাতি আসে, তাই অ্যালাউ করে না বিকেলের পর। আর এত সুন্দর লাগছিল, সানসেট হচ্ছিল, আর আমরা বাড়ি ফিরছিলাম। তারপরে রাত্রিবেলার আর কোনো ভিডিও করা হয়নি। বাইরে বিভৎস ঠান্ডা, আমার এই অবস্থা। এখন মেকআপ তুলিনি, মেকআপটা তুলবো। হোটেল থেকে খেয়ে এলাম রুটি আর ডিম কারি, বেশ ভালোই ছিল হোটেলটা। তো এখন ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল থেকে উঠে আবার জার্নি শুরু, 8টার সময় গাড়ি ছাড়বে। তো আজকের ভিডিও এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।